পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত পূর্ব হিমালয়ের পদদেশে তোর্ষা নদীর তীরে অবস্থিত একটি নদীমাতৃক বনভূমি জলদাপাড়া। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই জলদাপাড়াতেই। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো জলদাপাড়া ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি তথ্য। জলদাপাড়ায় কি করে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কত টাকা খরচা হবে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। অতএব ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বা ভালো লেগে থাকে, একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে আমরা জেনে নেবো আপনারা জলদাপাড়ায় পৌঁছাবেন কি করে। জলদাপাড়ায় আসার জন্য আপনাদের পৌঁছাতে হবে জলদাপাড়ার পার্শ্ববর্তী রেল স্টেশন হাসিমারা অথবা ফালাকাটায়। হাসিমারা থেকে জলদাপাড়ার দূরত্ব প্রায় 11 কিলোমিটার আর ফালাকাটা থেকে দূরত্ব প্রায় 22 কিলোমিটার। শিয়ালদা থেকে একমাত্র সন্ধ্যে 8:30টার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসই হাসিমারায় যায়। এই কারণে টিকিটের সংখ্যা কম থাকে আর সিজনে টিকিট পাওয়াও সমস্যা হয়ে দাঁড়ায়। তাই যদি আমাদের মতন আপনারাও কাঞ্চনকন্যার টিকিট না পান তাহলে তারা কিন্তু শিয়ালদা থেকে ফালাকাটার জন্য প্রচুর ট্রেনের অপশনস পেয়ে যাবেন। এক ঝলকে দেখে নিন কি কি ট্রেন শিয়ালদা থেকে ফালাকাটায় যায়। আমরা রওনা দিচ্ছি শিয়ালদা থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে ছাড়ে 7:40 মানে সন্ধ্যে 7:40 আর ফালাকাটা পৌঁছানোর সময় হলো 8:30 নাগাদ। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। এই আমার পেছনে হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আজকে খুব টায়ার্ড, আমরা অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছি। বেশ অনেকটা জার্নি বাকি, দেখা হবে ডিরেক্টলি কাল সকালে। আপাতত আজকে ট্রেনে জমিয়ে রেস্ট নিতে লাগবে, কালকে ঘুরতে হবে তো নাকি। যতক্ষণ আমি ট্রেনে ঘুম পাচ্ছি আপনারা জেনে নিন হাসিমারা বা ফালাকাটা থেকে কিভাবে জলদাপাড়ায় পৌঁছাবেন। আপনারা হাসিমারা ও ফালাকাটা স্টেশনের বাইরে থেকেই কিন্তু জলদাপাড়ার জন্য রিজার্ভ গাড়ি, টোটো বা অটো পেয়ে যাবেন। হাসিমারা থেকে রিজার্ভ গাড়ি বা অটোতে ভাড়া লাগবে আনুমানিক 500 থেকে 1000 টাকা আর ফালাকাটা থেকে ভাড়া লাগবে 800 থেকে 1200 টাকা মতো। এছাড়াও ফালাকাটার থেকে জলদাপাড়া শেয়ার ম্যাজিক গাড়িও পাওয়া যায়, ভাড়া জনপ্রতি 40 টাকা। মানে আপনাদের কলকাতা থেকে জলদাপাড়া পৌঁছাতে মোট জনপ্রতি খরচা পড়বে 405 টাকা। যদিও আমাদের বুকিং ফালাকাটা অবধি ছিল, কিন্তু আমাদের দ্বিতীয় দিনের প্ল্যানে একটু রদবদল হওয়ায় আমাদের নামতে হয় এনজেপিতে। সুপ্রভাত, ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 7:10 আর এখন ট্রেন দাঁড়িয়েছে এনজেপিতে। আপনারা হয়তো ভাবছেন আমরা এনজেপিতে নামলাম কেন, যদি আমি কালকে বলেছিলাম আপনাদেরকে জলদাপাড়া আসার জন্য ফালাকাটায় নামতে হবে। তার কারণ হলো প্রথমত তো আমাদের যে সিটটা পেয়েছিলাম সেটা আরএসি, তো আমাদের প্রায় বলতে গেলে রাত্রিরে এক ফোঁটা রেস্ট হয়নি। আর অর্পিতা আর অভিজিৎ এইখান থেকেই রওনা দিচ্ছি, ওদের গাড়ি করেই আমরা আজকে জলদাপাড়া রওনা দেবো। শিলিগুড়িতে আজ জমিয়ে ঠান্ডা পড়েছে। আজকে টেম্পারেচার মনে হয় 8-এর দিকে। আমরা যখন ট্রেনে ছিলাম তখন কিছু দেখা যাচ্ছিল না, এখন দেখুন এরকম ফগি হয়ে আছে। তো আপাতত আমরা এখন অর্পিতার বাড়ি যাব, তারপরে আমরা রওনা দেবো জলদাপাড়ার উদ্দেশ্যে। এই আমাদের প্রিয় এনজেপি স্টেশন। এদিকে সামনে দার্জিলিং, গ্যাংটকের সব গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আপাতত আজ আমাদের গন্তব্য জলদাপাড়া, তো আমরা দার্জিলিং বা সিকিমের গাড়ি তো আজকে ধরবো না। আমরা অল সেট, রিচার্জ অ্যান্ড রিজুভিনেটেড। পেছনে অর্পিতা, এখানে মিলি, অভিজিৎ আমাদের সারথি অ্যাজ ইউজুয়াল। আর কি খালাসি আমি সো আমরা বেরিয়ে পড়েছি জলদাপাড়ার উদ্দেশ্যে। আপনাদেরকে বলেইছিলাম আমরা ভায়া শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি থেকে জলদাপাড়ার দূরত্ব প্রায় 133 কিলোমিটার, আনুমানিক সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। ডুয়ার্সে আপনারা কিন্তু বছরে যে কোনো সময় আসতে পারেন, আর প্রতিটি ঋতুতেই কিন্তু ডুয়ার্স আপনাকে তার অনন্য রূপে ধরা দেবে। কিন্তু একটা কথায় মাথায় রাখবেন, জুন থেকে সেপ্টেম্বর মাস অব্দি কিন্তু ডুয়ার্সের সাফারি বন্ধ থাকে। আমরা আজকে শিলিগুড়ি থেকে জলদাপাড়া যাওয়ার জন্য যে রুটটা ধরছি সেটা হলো ভায়া সেবক হয়ে, মালবাজার হয়ে আমরা যাব মাদারিহাট, তারপরে ওখান থেকে জলদাপাড়া। এই পুরো 133 কিলোমিটার যাত্রাপথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অপূর্ব সুন্দর, পাহাড় আর জঙ্গল মিলেমিশে একাকার। এক মুহূর্তের জন্য কিন্তু আপনি এই রাস্তার থেকে চোখ ফেরাতে পারবেন না। এখন এলেনবাড়ি টি স্টেট ক্রস করছি, চোখের সামনে এখন ব্রিজ
বিস্তীর্ণ সবুজ গালিচায় মোরা চা বাগান। আমরা ওদলাবাড়ি কিছুটা আগে বাগরাকোটের সামনে মিনামোড়ের কাছে দাঁড়িয়েছি। এখানে ব্রেকফাস্ট করবো আমরা। 2 hours জার্নি কেমন এনজয় করছিস? এখন তো ভালোই লাগছে, রোদটা গায়ে পড়ছে, খুব ঠান্ডা। এখানে কলকাতা থেকে এসেছিলাম, একদম রোদ ছিল না, মেঘলা ওয়েদার ছিল, তাই এখানে এসে এখন রোদটা ভালো লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল ইনফ্যাক্ট। চটজলদি ব্রেকফাস্ট সেরে আবারও শুরু হলো পথ চলা। আর তখন চোখের সামনে দুধারে ঘন অরণ্য আর তার মাঝখানে পিচ কালো রাস্তার বুক চিরে এখন এগিয়ে চলেছে আমাদের গাড়ি। কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা। আর ডুয়ার্সের এই পুরো ভ্রমণের মধ্যে এই অভিজ্ঞতাটাই কিন্তু আপনাদের একটা মূল অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনাদের গন্তব্য থেকেও বেশি কিন্তু এই যে জার্নিটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন, এটাই কিন্তু সব থেকে আকর্ষণীয় ব্যাপার এই ডুয়ার্স ট্রিপের। এখন যদিও নদীতে জল নেই, এটা কিন্তু জলঢাকা নদী। ডুয়ার্সের সৌন্দর্য কিন্তু আপনাদের মন কাড়তে বাধ্য। কি না নেই বলুন তো এই ডুয়ার্সে? চা বাগান, জঙ্গল, পাহাড়ি নদী সব মিলিয়ে মিশিয়ে ডুয়ার্সে যেন প্রকৃতি তার অনাবিল সৌন্দর্যকে উজাড় করে দিয়েছে। আমরা জলদাপাড়ায় পৌঁছে গেছি। চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা জলদাপাড়ায় থাকবেন কোথায়। দেখুন, জলদাপাড়ায় থাকার জন্য কিন্তু জলদাপাড়ার আশেপাশে যে এলাকা, এর আশেপাশে কিন্তু প্রচুর রিসোর্টসের অপশন আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যে তিনটি সব থেকে বেশি প্রেফার্ড অপশন, প্রথমত তার মধ্যে হলো হলং বাংলো, যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে সাইট আছে সেখান থেকে আপনারা বুকিং করে নিতে পারেন। কিন্তু হলং এর বুকিং পাওয়া খুবই টাফ। তো যেটা সেকেন্ড প্রেফারেন্স চাই সেটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অরণ্য ট্যুরিজম লজ, যেটিতে আমরা উঠেছি। এবং থার্ড অপশন হলো ইউথ হোস্টেল। এই সামনে হলো ইউথ হোস্টেল, আর এই ইউথ হোস্টেলে বরাবর যে রাস্তাটা গেছে সোজা এই যে কাঠের ব্রিজটা দেখছেন, এই কাঠের ব্রিজটা পেরোলে হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের অরণ্য লজ। এটাকে বললাম আমরা অরণ্য ট্যুরিস্ট লজ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের জলদাপাড়া ট্যুরিস্ট লজ নামে পরিচিত, সেটাই বুক করেছি। আমরা বুক করেছি উডেন কটেজ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রুমের ক্যাটাগরিজ আছে, আমি আপনাদেরকে পরে বিস্তারিত সেটা বলছি। আপাতত যে রুমটা আমরা বুক করেছি সেই রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হলো আমাদের রুম, যেটা আমাদের অ্যালোকেট করেছে, রুম নাম্বার 24। ঢুকেই যেটা চোখে পড়বে আপনাদের, একটা ছোট্ট একটা সিটিং এরিয়া মতো করা আছে। এখানে বসার জায়গা, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে টিভি আছে, এখানে একটা ছোট স্টাডি টেবিল মতো করা আছে, এখানে একটা টি কেটেল দিয়েছে, চা বানানোর যাবতীয় যা যা সামগ্রী থাকে এখানে সব দেওয়া আছে চা কফি বানানোর জন্য, আর দুটো জলের বোতল আছে এখানে। এই সামনে হলো বেড। বেডটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট। দুটো বেড সাইড টেবিল দুদিকে, এখানে একটা প্লাগ পয়েন্ট করা আছে, এসি আছে। এছাড়াও রুমের ভেতরে একটা ব্যালকনি আছে, যেখানে এখন মিলি আর অর্পিতা দাঁড়িয়ে আছে। ব্যালকনি থেকে বেরিয়েই এরকম একটা সুন্দর পার্কের ভিউ। এদিকটা চেঞ্জিং এরিয়া, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। ওনারা একটা কিট দিয়েছেন এখানে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অ্যাডভার্টাইজমেন্ট করা, এখানে এক্সপিরিয়েন্স বেঙ্গল। কিটে বিভিন্ন জিনিস আছে, আই থিঙ্ক ডেন্টাল কিট আছে এখানে, সাবান, শ্যাম্পু, যেগুলো নর্মালি দিয়ে থাকে, ময়েশ্চারাইজার, সাবান, শ্যাম্পু, এগুলো দেয়া আছে এর মধ্যে। এটা কাবার্ড। আর এটা হলো ওয়াশরুমটা। চলুন আপনাদেরকে একবার অরণ্য ট্যুরিজম প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই সামনে এটা হলো উডেন ব্লক এনাদের, এটা
জায়গাতেই আমরা আছি, এই দুটো রুমে আমরা আছি 24-25। এই মাঝখানে এই যে রুমটা দেখছেন এটা সুইট রুম, এখানে দুটো সুইট রুম আছে। আর এইদিকে কটেজেসগুলো আছে। এইদিকে যে কটা কটেজ দেখছেন আপনারা, এই কটেজগুলো কিন্তু ফুলের নামে, আর এগুলো হলো এসি কটেজ স্মল। আর ঠিক এই এসি কটেজ স্মলের পাশেই হলো উডেন ব্লক। এই ব্লকটাতেই আমরা এখন আছি। আমরা যে রুমটা নিয়েছি সেটার ভাড়া হলো 2800 টাকা। আপনাদেরকে এই রুমটা অলরেডি আমি আগে দেখিয়ে দিয়েছি। আর ঠিক এর অপর দিকেই হলো এসি কটেজ লার্জ, এর ভাড়া হলো 4000 টাকা। এই প্রত্যেকটি কটেজ পাখির নামে। রুমের সমস্ত ট্যারিফ আমি এখন স্ক্রিনে ফ্ল্যাশ করছি, আপনাদের রেফারেন্সের জন্য স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আর ঠিক এই ভিউটাই আমরা পাচ্ছি ব্যালকনি থেকে। এইদিকে হলো লার্জ কটেজগুলো, এইদিকে স্মল কটেজেসগুলো। আর ঠিক এই পার্টটাই কিন্তু জলদাপাড়া ফরেস্ট। এটা ঠিক এর লাগোয়াই জলদাপাড়া ফরেস্টের যে ফেন্সিংটা আপনাদের চোখে পড়বে। আমি জানি না আমি কতটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে ফেন্সিংটা। এটা হলো ফরেস্টের যে ফেন্সিংটা, সেটা জঙ্গলের মধ্যে থাকার যে অভিজ্ঞতা, যে ফিলিংসটা এই প্রপার্টিটায় থাকলে আপনারা কিন্তু সেটা পাবেন। এছাড়াও এনাদের একটা ব্রিক বিল্ডিং আছে, আপনাদেরকে আবার ব্রিক বিল্ডিংটা দেখিয়ে দিই। এটা হলো ব্রিক বিল্ডিং, এটা হলো উডেন বিল্ডিং। আর ঠিক এর পাশেই একটা ওপেন এরকম পার্কের মতো করা আছে, যেখানে আপনারা বসে খানিকটা সময় কাটাতে পারবেন। সকালের দিকটা কিন্তু এখানে বেশ লাগে। আপনারা ভেতরটাতেই, মানে এই রিসোর্টের ভেতরটাতেই কিন্তু হেঁটে মর্নিং ওয়াক করতে পারবেন, ঘুরতে পারবেন। খুব সুন্দর লাগে সকালবেলা। দেখুন তো জায়গাটা। এছাড়াও এর যে আরেকটা সাইড আপনাদেরকে দেখালাম, মানে যে দিকটা উডেন ব্লকটা আছে আর যে সাইডটাতে আমাদের রুমের ফেসিংটা আছে, ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত একটা ওপেন জায়গা আছে। খুব সুন্দর জায়গাটা। ইটসেলফ আপনার সন্ধেবেলার পরে তো সেরকমভাবে একটা কিছু করার থাকে না এইসব জায়গাগুলোতে, তো আপনি এই রিসোর্টের মধ্যেই ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে সময় কাটাতে পারবেন। ঝটপট জেনে নিই আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অরণ্য ট্যুরিজম প্রপার্টিটা কিভাবে অনলাইনে বুক করে নেবেন। wbtdcl.com এ গিয়ে আপনারা অনলাইন রিজার্ভেশনে আপনাদের ডেস্টিনেশন সিলেক্ট করে নিন। এরপর বুক নাও অপশনে ক্লিক করুন। বুক নাওতে ক্লিক করতেই আপনারা পৌঁছে যাবেন বুকিং পেজে, যেখানে আপনারা অরণ্য ট্যুরিজম প্রপার্টি জলদাপাড়া ডিটেলস পেয়ে যাবেন। সেইখানে সিলেক্ট প্রপার্টিটা অপশনে ক্লিক করে আপনাদের চেক ইন ডেট এবং চেক আউট ডেট দিয়ে নাম্বার অফ রুমস দিয়ে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে দিন। চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করতে বাঁদিকে চলে আসবে সমস্ত রুমের ডিটেলস এবং ডান পাশে পেয়ে যাবেন সমস্ত রুমের ট্যারিফ। এরপরে আপনার রুম সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতেই আপনারা পৌঁছে যাবেন ডিটেলসের পেজে, যেখানে আপনাকে আপনার যাবতীয় পার্সোনাল ডিটেলস ফিল আপ করে নিতে লাগবে। লাগবে আপনার নাম, আপনার এজ, আপনার জেন্ডার, আইডি প্রুফের ডিটেলস। নেক্সটে ক্লিক করতেই আপনাদেরকে নিয়ে যাবে পেমেন্টের পেজে। এরপর প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করে পে নাওতে ক্লিক করে নিন। যাবতীয় পেমেন্টের ডিটেলস পড়তেই কিন্তু আপনাদেরকে মোড অফ পেমেন্টের পেজে নিয়ে যাবে। এরপর আপনারা পেমেন্ট করে বুক করে নিন আপনার রুমটি। হোটেলের তো চেক ইন শেষ, তাহলে চলুন এবার সাইট সিনার সাফারির প্ল্যানিংটা করে নেওয়া যাক। প্রথম দিন আপনারা জলদাপাড়া পৌঁছে হোটেলে চেক ইন করে সাফারির বুকিংটা সেরে ফেলুন। জলদাপাড়া সাফারি বুকিং আপনারা অফলাইনে জলদাপাড়ার রেঞ্জ অফিস সাফারি বুকিং কাউন্টার থেকে অথবা অনলাইনে wbsfda.org এই সাইটটি থেকে অগ্রিম স্লট বুকিং করে নিতে পারবেন। প্রথমে জেনে নেব আপনারা অন কাউন্টার সাফারি বুকিং কিভাবে করবেন আর কোন স্লটের সাফারি বুকিং করবেন। এই আমি রিসোর্ট থেকে বেরোচ্ছি। রিসোর্ট থেকে বেরিয়েই ঠিক ডান হাত ধরে আপনারা চলে গেলে এই সামনে যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই সামনের রাস্তাটাতেই আপনারা যে সাফারি বুক করবেন সেই সাফারি বুকিং অফিসটা আছে। দুপা হাঁটলেই কিন্তু আপনারা ওই অফিসটায় পৌঁছে যাবেন। এই রিসোর্টটার একটা অ্যাডভান্টেজ হলো এখান থেকে সাফারি বুকিং অফিসটা খুব কাছে। আর আপনাদের যে পিক আপ পয়েন্ট নেবেন, যদি আপনারা কার সাফারি করেন, ইন দ্যাট কেস আপনাদের যে পিক আপ পয়েন্ট এই রিসোর্টটা জাস্ট পাশে, এই হলো রিসোর্ট। এইখান থেকে কিন্তু আপনাদের সাফারির গাড়ি এসে আপনাকে পিক আপ করে নিয়ে যাবে। আপনাকে অতিরিক্তভাবে আর কোনো গাড়ি ভাড়া করতে লাগবে না, কোথাও যেতেও হবে না যদি আপনারা কার সাফারি অপ্ট করছেন। এই হলো সাফারি বুকিং কাউন্টার। যদিও মোস্টলি এখন সাফারি কিন্তু অনলাইনেই বুক হয়ে যায়। যদি আপনারা ইনকেস অফলাইন বুকিং চান, ইন দ্যাট কেস অনলাইনে যদি স্লট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইনে স্লট অ্যাভেলেবেল পাবেন। এই অফিসটায় এসে আপনাদেরকে সাফারি বুকিংয়ের কনফার্মেশন নিতে লাগবে। যেদিনকে আপনারা আসবেন
সেই দিনকে রাত্রিরে কিন্তু এই অফিসটা এসে আপনারা যাবতীয় সাফারি বুকিংয়ের কনফার্মেশন নিয়ে নেবেন। আপনারা জলদাপাড়া রেঞ্জ অফিস থেকে এই দিনের বিকেলের 3rd স্লটের জিপ সাফারির বুকিং ও পরদিন 1st স্লটের এলিফ্যান্ট সাফারির বুকিংটা করে নিন। যদিও দিনের আরও বিভিন্ন স্লটে কার ও এলিফ্যান্ট সাফারি হয়ে থাকে, কিন্তু বলা হয় সাফারির প্রথম ও শেষ স্লটে অ্যানিম্যাল সাইটিংয়ের সম্ভাবনা বেশি হয়। আর ঠিক এই কারণেই সাফারির প্রথম ও শেষ স্লটের চাহিদা সব থেকে বেশি থাকে। এছাড়াও লাস্ট স্লটে কার সাফারির বাড়তি আকর্ষণ হলো সাফারি শেষে বড় উপজাতির ট্রাইবাল ডান্স। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক আপনারা অনলাইনে কার সাফারি ও এলিফ্যান্ট সাফারি কিভাবে বুক করে নেবেন। সবার আগে জেনে নেব অনলাইনে কার সাফারি বুক করার পদ্ধতি। wbsfda.org এই সাইটটিতে গিয়ে আপনারা ডেস্টিনেশনের অপশানে ড্রপডাউনে জলদাপাড়া ন্যাশনাল পার্ক সিলেক্ট করুন। এরপরে বুক মাদারিহাট কার সাফারি অপশনটি সিলেক্ট করে নিন। বুক মাদারিহাট কার সাফারি সিলেক্ট করতেই আপনারা পৌঁছে যাবেন জলদাপাড়া কার সাফারির বুকিং পেজে। এরপরে বুকিং ডেট সিলেক্ট করে নাম্বার অফ পার্সন দিয়ে মাদারিহাট NIC ফর জলদাপাড়া WT রুটটি সিলেক্ট করুন। এরপর চেক অ্যাভেলেবিলিটি অপশনে ক্লিক করে দিন। চেক অ্যাভেলেবিলিটি অপশনে ক্লিক করতেই আপনাদের সামনে চলে আসবে সাফারির টাইম স্লট, অ্যাভেলেবল সিট এবং পার পার্সন চার্জেস। এরপর বুক নাও অপশনে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে দিন। আই এগ্রিতে ক্লিক করার পরেই আপনারা চলে আসবেন মেম্বার ইনফরমেশন পেজে। মেম্বার ইনফরমেশনে এসে এখানে আপনাদের নাম, সেক্স, এজ এবং অ্যাজ এ ফটো আইডি প্রুফ আপনারা কি সাবমিট করবেন সেই অপশনটা সিলেক্ট করে নিন। এরপরে আপনাদের স্লট টাইমটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। এরপরে আপনারা চলে আসবেন বুকিং ইনফরমেশন পেজে, যেখানে আপনারা যাবতীয় যা যা তথ্য ইনপুট করেছেন সেটা ভালো করে চেক করে পে নাও অপশনে ক্লিক করে দিন। এরপর এই পপআপ মেসেজে আই এগ্রি সিলেক্ট করতেই আপনি পৌঁছে যাবেন পেমেন্ট পেজে, যেখানে আপনাদের সুবিধা মতো পেমেন্ট অপশন সিলেক্ট করে বুক করে নিতে পারেন জলদাপাড়া কার সাফারি। জলদাপাড়া কার সাফারির জন্য যদি একটা পুরো গাড়ি রিজার্ভ করেন তাহলে মোট খরচা পড়বে 2120 টাকা, আর শেয়ারে 6 জন করলে খরচা পড়বে 661 টাকা। এবার জেনে নেওয়া যাক আপনারা এলিফ্যান্ট সাফারি অনলাইনে কিভাবে বুক করে নেবেন। আগের মতো একইভাবে wbsfda.org এই সাইটটিতে গিয়ে ডেস্টিনেশনে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ক্লিক করে বুক হলং অপশনটি সিলেক্ট করুন। বুক হলং অপশনটি সিলেক্ট করতেই আপনারা পৌঁছে যাবেন এলিফ্যান্ট রাইড বুকিং পেজে, সেখানে আপনাদের পছন্দ মতো ডেট, নাম্বার অফ পার্সন, সিটিজেনশিপ সিলেক্ট করে আপনারা চেক অ্যাভেলেবিলিটি অপশনটিতে ক্লিক করুন। চেক অ্যাভেলেবিলিটি অপশনটা ক্লিক করতে আপনাদের চোখের সামনে থাকবে এলিফ্যান্ট সাফারির টাইম স্লট, অ্যাভেলেবল সিট এবং কস্ট পার পার্সন। এরপর বুক নাওতে ক্লিক করে আই এগ্রি অপশনটি সিলেক্ট করুন। আপনারা আই এগ্রি অপশনটি সিলেক্ট করতেই পৌঁছে যাবেন মেম্বার ইনফরমেশন পেজে, যেখানে আপনাদের নাম, জেন্ডার, এজ, ফটো আইডি প্রুফের টাইপ এবং ফটো আইডি প্রুফের নাম্বার ও আপনাদের এলিফ্যান্ট সাফারির টাইম স্লট সিলেক্ট করে নেক্সট অপশনটি ক্লিক করুন। এরপর যাবতীয় তথ্য ভালো করে যাচাই করে পে নাও অপশনটি সিলেক্ট করে নিন। সাফারি বুকিং এর সময় আপনাদেরকে 1200 টাকা অনলাইনে অ্যাজ আ পার হেড এন্ট্রি ফি পে করতে লাগবে। এরপর আই এগ্রিতে ক্লিক করতেই আপনারা পৌঁছে যাবেন পেমেন্ট পেজে, যেখানে আপনারা পে করে বুক করে নিতে পারেন এলিফ্যান্ট সাফারি। যদি অনলাইনে এলিফ্যান্ট সাফারি বুক করে থাকেন তাহলে কার সাফারি শেষ করে ফিরে আসার সময় পরদিন এলিফ্যান্ট সাফারি কনফার্মেশন স্লিপটা রেঞ্জ অফিস বুকিং কাউন্টার থেকে কালেক্ট করে নিন। আমরা কালকে এলিফ্যান্ট সাফারি অপ্ট করেছি। এখানে সাফারি টাইমিং শুরু হয় সকাল 6:30 থেকে 7:30। উইন্টারে টাইমিং একটু ডিলে হয়ে যায়, আমরা যেহেতু উইন্টারে এসেছি এখন শীতের সময় 6:30 থেকে শুরু হচ্ছে। এই সাফারিটাই যখন আপনি গরমকালে আসবেন সেই সময় কিন্তু এটা 5:30 থেকে শুরু হয়। আপনারা যখন স্লট বুক করবেন অনলাইনে, সেই স্লট কনফার্মেশনের জন্য কিন্তু আপনাদের এখানে যে সাফারি কাউন্টার আছে, যেটা একদম অরণ্য লজের সামনে, সেই কাউন্টারে এসে কিন্তু আপনাদের স্লট বুকিংয়ের কনফার্মেশন নিতে হবে। আপনারা যদি হলং থেকে এই সাফারিটার বুকিং নেন, সেক্ষেত্রে আপনাকে হলংয়ে ড্রপ করা এবং হলং থেকে পিক আপ করে আপনাকে লজে ড্রপ করা অবধি কিন্তু আপনাকে একটা গাড়ি নিতে লাগবে। সেই গাড়ির জন্য আপনাকে অতিরিক্ত 600 টাকা করে দিতে লাগবে। এছাড়াও এই গাড়িটার এন্ট্রি ফি হিসাবে আপনাকে অতিরিক্ত 480 টাকা এবং গাইড চার্জের জন্য আপনাকে আরও 350 টাকা পে করতে লাগবে। মানে আপনারা সাফারি স্লট বুকিংয়ের পরে এইখানে যখন কনফার্মেশনের জন্য আসবেন, আপনাকে মোট 830 টাকা পে করতে লাগবে। শেয়ারে জলদাপাড়া এলিফ্যান্ট সাফারির জন্য জন প্রতি খরচা পড়বে 1558 টাকা করে। এরপর সাফারির বুকিং সেরে ফিরে এলাম হোটেলে এবং আজ তাড়াতাড়ি ডিনারটা করে শুয়েই পড়লাম।
দুপুরের আলো কিন্তু এখনো ঠিক করে ফোটেনি, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 6টা, আর আমরা বেরিয়ে পড়ছি জলদাপাড়া সাফারির উদ্দেশ্যে। গাড়ি চলে এসছে। আপনারা যদি সকাল 6:30 স্লটটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হোটেলে মোটামুটি 5:50 টাকার গাড়ি চলে আসবে। জলদাপাড়া সাফারি গেটের সামনে থেকেই গাইড উঠবে। গতকালই আমরা গাইড চার্জেস এবং এই গাড়ি যাবতীয় যা যা চার্জেস ছিল সবকিছুই পেড অফ করে দিয়েছি। আপাতত পালা হলো গাড়িতে উঠে সাফারির জন্য রওনা দেয়া। চলুন বেরিয়ে পড়া যাক জলদাপাড়া সাফারির উদ্দেশ্যে। আজ সকালে ঘুম থেকে ওঠার জন্য কোনো অ্যালার্মের প্রয়োজন হয়নি। মনের ভিতরে জমা উত্তেজনাটাই আজ অ্যালার্মের কাজ করলো। উত্তেজনা ছিল সেই অনন্য অভিজ্ঞতার যার সাক্ষী হতে চলেছিলাম আমরা কয়েক ঘন্টার মধ্যে। পৌঁছে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে। এখানে কিন্তু আপনাদের এন্ট্রি করার সময়ে সাফারির বুকিং স্লিপটা আর আপনাদের ফটো আইডি প্রুফ দেখাতে লাগবে। এরপর গাড়ি জলদাপাড়া ন্যাশনাল পার্কের ঘন অরণ্যের বুক চিরে এগিয়ে চলল। রাস্তার দুপাশে শাল আর শিমুলের ঘন জঙ্গলের মাঝ দিয়ে তখন উঁকি মারছে ভোরের প্রথম আলো। ন্যাশনাল পার্কের গেট থেকে আমরা রওনা দিলাম হলং বাংলোর উদ্দেশ্যে। এখান থেকে হলং বাংলো প্রায় 8 কিলোমিটার রাস্তা। পথে চোখে পড়ল কিছু ময়ূর ও একটি বাঘডিয়ার। আর খানিকক্ষণ পরেই পৌঁছে গেলাম হলং বাংলোতে। এসে পৌঁছেছি হলং বাংলোর সামনেই। অনেকদিনকার ইচ্ছা এখানে থাকার। 1800 সালের আগে কিন্তু এখানে টোটো এবং বড়ো উপজাতি বসবাস করত। 1941 সালে জলদাপাড়া অভয়ারণ্য তৈরি করা হয় এবং 2014 সালে এক শৃঙ্গ গন্ডারের সংরক্ষণের জন্য জলদাপাড়া জাতীয় উদ্যান তৈরি করা হয়েছিল। এই হলো হলং বাংলো, আর ঠিক বাংলোটার সামনে এই জায়গাটাতে সল্টপিটটা আছে। আপনারা যদি হলং বুকিং করেন সামনের ঘরগুলো থেকে একদম ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন। এই আমাদের এলিফ্যান্ট সাফারির হাতিগুলো চলে এসছে। এইখান থেকে শুরু হলো আমাদের এলিফ্যান্ট সাফারি। আমরা ক্রমশ ঢুকে চললাম আরো ঘন অরণ্যের ভিতরে। এ যেন কোনো এক মায়াবী জগৎ, আর তখন চোখের সামনে যেন এক চলমান বায়োস্কোপ। এইভাবে এগিয়ে চলল আমাদের এলিফ্যান্ট সাফারি। হলংকে আমরা এখন এই দিক থেকে দেখছি। দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেও পারলাম না। এবার পালা হোটেলে ফেরার। সাফারি শেষ, এবার ফেরার পালা। অর্পিতা কিছু ফাটাফাটি ছবি নিয়েছে। আমি তো ছবি সেরকম ভাবে তোলার সুযোগ পাইনি, আমি মোস্টলি ভিডিও নিয়েছি। কেমন লাগলো? মানে এত মানে ভেতরে কোর ফরেস্টে কোনোদিনও যাইনি, এক্সপিরিয়েন্স করা। সামনে গন্ডার, তারপরে হরিণ ঘুরে বেড়াচ্ছে, দারুণ। আর সাইলেন্সটা তো মানে কি বলবো, ইটসেলফ এত ভালো, বলে বোঝানো যাবে না। হাতিতে না গেলে এটা আপনারা ফিল করতে পারবেন না, জিপে এটা হয় না। না জিপে হয় কোর এরিয়াতে, হাতিতে কোর এরিয়া একদমই না। জিপ সাফারি এর আগে অনেকবার করেছি, বাট সেই ফিলিংসটা কোনো সময় পাবেন না। এবার হোটেলে ফিরে বেরোতে হবে সাইট সিনের জন্য। তাহলে এইবার জেনে নেওয়া যাক আপনারা জলদাপাড়া থেকে সাইট সিনটা কিভাবে প্ল্যান করে নেবেন। আপনারা জলদাপাড়া থেকে বিভিন্ন জায়গা সাইট সিন করে নিতে পারেন। আমরা সাইট সিনে যাচ্ছি ভুটানের ফুলশোলিংয়ে। হোটেলে পৌঁছে চটজলদি ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্টটা সেরে নিতে। ব্রেকফাস্ট কিন্তু আমাদের রুম ট্যারিফের সঙ্গে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে নেওয়া হয়েছে পুরি, তার সঙ্গে অমলেট, আর আমি নিয়েছি হলো ব্রেড টোস্ট আর অমলেট। এবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। আমরা সাইট সিনের জন্য কিন্তু একটা বড় গাড়ি রিজার্ভ করেছি, একটা ইনোভা রিজার্ভ করেছি। গাড়িতে উঠে আপনাদেরকে সমস্ত তথ্য দিচ্ছি। সাইট সিনের জন্য আমাদের মোট গাড়ি ভাড়া লেগেছিল 3,500 টাকা। জলদাপাড়া থেকে ফুলসিলিং এর দূরত্ব প্রায় 27 কিলোমিটার। আমাদের ফুলসিলিং পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট মতো। এটি হলো ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর।
চুখা জেলায় অবস্থিত, যেটি বর্ডার এলাকা, সেখানে অবস্থিত হলো এই ফুল সিলিং। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই ভুটান গেটের সামনে। আমরা নেমেছি জায়গাতে, এবার যাব ফুল সিলিং এ এন্ট্রি পারমিশন নেওয়ার জন্য। আমরা এখন জায়গা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন ভুটানে, আর হাতে ভুটানিজ কারেন্সি। পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি নিল, রিটার্ন আমাদেরকে ভুটানিজ কারেন্সিতে দিয়েছে। এটা আপনারা যখন আসবেন শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ দেখালেই কিন্তু আপনারা ফুল সিলিংয়ে ঢুকতে পারবেন। এখন অনেকগুলো রুলস নতুন করা হয়। আগেও যখন ফুল সিলিং এসেছিলাম আমাদের জাস্ট আইডি কার্ডটা দেখাতে হয়েছিল, কিন্তু এবার যখন এলাম আমাদেরকে ইমিগ্রেশনের জন্য একটা স্লিপ দেওয়া হলো। সেই ইমিগ্রেশনের স্লিপটা আমাদেরকে এখানে একটা কাউন্টারে এসে দেখাতে হলো, তারপরে যাবতীয় ডকুমেন্টগুলো ভেরিফাই করে আমাদেরকে পারমিশন দিলে ভেতরে যাওয়ার জন্য। যাই হোক, এখন ঢুকবো ফুল সিলিংয়ে, ঘুরে দেখে নিন আমার সাথে ফুল সিলিং। ফুল সিলিংয়ে ঢুকে গেছি। চওড়া চওড়া রাস্তাঘাট, দোকানপাট, সেখানে বিবিধ সব শপিং করা জিনিসপত্র। আমরা ফুল সিলিংয়ে প্রথমে দেখে নেব হলো ফুল সিলিং মনাস্ট্রি। আমরা রওনা দিলাম ফুলশিলিংয়ে অবস্থিত খারবান্দি মনাস্ট্রির উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি ফুল সিলিং এর আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট খারবান্দি মনাস্ট্রিতে। মনাস্ট্রিটি 1967 সালে তৈরি করা হয়েছিল। মনাস্ট্রিতে ঢুকতে আপনাদের চোখে পড়বে মনাস্ট্রি থেকে নিচের জয়গাহ শহরের একটা অপূর্ব ভিউ। ফুল সিলিং মনাস্ট্রি দেখে এবার আমরা রওনা দিলাম ফুল সিলিং হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। খারবান্দি মনাস্ট্রি থেকে হ্যাঙ্গিং ব্রিজের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। আমরা মোটামুটি ওই 15 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাই হ্যাঙ্গিং ব্রিজে। এই সামনে হলো হ্যাঙ্গিং ব্রিজটা, মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এখান থেকে কি অপূর্ব লাগছে দেখুন। চলুন যাওয়া যাক। আমাচু অথবা তোরসা নদীর উপরে অবস্থিত 175 মিটার লম্বা ব্রিজটি ফুলশিলিং এবং সামসেকে সংযুক্ত করে। ব্রিজটির উপর থেকে চোখে পড়বে আমাচু নদীর এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। যদিও আমি এই দৃশ্যটা কিন্তু বেশ উপভোগ করছিলাম, কিন্তু মিলি খানিকটা ভয় পাচ্ছিল। চল 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 আমার সাথে চল। যেতেই হবে। কিন্তু ওই যে কথাই আছে না, ডর কে আগে জিত হয়। বললো বল কেমন লাগলো? আমি তাকাইনি কেমন লাগলো কি, আমি হেঁটেছি, আমি নিচের দিকে তাকাইনি, আমি উপরের দিকে আর সাইডে তাকিয়েছি। এমনি ভালো। আমরা আধা রাস্তা অবধি গেছি, আধা রাস্তা অবধি গিয়ে ফেরত চলে এসেছি, কিন্তু আপনারা অবশ্যই ফুল সিলিং এ যদি আসেন এই ব্রিজটাতে আসবেন। ভালো, খুব সিকিউর আর কি, পড়ার কোনো চান্স নেই, খুব ভালো, মানে একদম লোহার ব্রিজটা ছিল। খুব সুন্দর, হ্যাঁ ভিউটাও খুব ভালো ছিল, খুব সুন্দর ভিউটা। নিচ থেকে তোরসা নদী যাচ্ছে, চতুর্দিকে পাহাড়ে ঘেরা, খুব এনজয় করবেন। প্ল্যান হলো এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চটা সারবো, ফুল সিলিং এ আমরা লাঞ্চ করবো। গাড়িটা পেছনে ছেড়ে দিয়েছে, আমরা এখানে নেমে গেছি। গাড়িটা এখন তেল ভরবে, তারপরে এক্সিট রোড থেকে বেরিয়ে যাবে। আমরা আপাতত একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো ইন্ডিয়াতে। সামনে হলো ফুল সিলিং এর গেটটা, ওখান থেকে ইন্ডিয়া থেকে ভুটানে ঢোকে। সামনের এই ক্যাফেটায় আমরা যাবো, কিসম ক্যাফে। এর আগেও এসেছিলাম, খাবার কিন্তু খুব ভালো, এখানকার স্পেশালি বেকারি আইটেমস খুব টেস্টি। আমি তো ফ্রোসো করলাম, বাটার ফ্রোসো, আর হচ্ছে একটা ম্যাঙ্গো পেস্ট্রি, একটা মাটকে। Come on.
এরপর ফোন শলিং থেকে ফিরে এসে বাকিটা সময় কাটান আপনারা হোটেলে। ঘড়ি কাটায় বাজে 4:30, আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। লাঞ্চ শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে। আমাদেরকে আজকে মুন্না ঘুরিয়েছে, মুন্নার সাইডেই বসে আছে, আমি মুন্নার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। এই সাইট সিনটা করতে আমাদের মোট সময় লেগেছিল প্রায় 7 ঘন্টা। সুপ্রভাত, আজ আমাদের জলদাপাড়ায় তৃতীয় দিন। আজ এখান থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। আপনারা এই দিন সকালে চিলাপাতা জঙ্গল সাফারিটা করে নিতে পারেন। সাফারি করলে সাফারির স্লট বুকিংটা আগে থেকে সেরে রাখাই ভালো। চিলাপাতা সাফারির জন্য জন প্রতি খরচা পড়বে 650 টাকা করে। আপনারা চাইলে এই সাফারিটা স্কিপও করতে পারেন। আমার মতে ফেরার দিন চেষ্টা করুন ফালাকাটা থেকে তিস্তা তোরসা বুক করার। ফালাকাটা থেকে তিস্তা তোরসা ছাড়ে দুপুর 1:30টার সময়। আর এই ট্রেনটা বুক করলে আপনাদের সাফারি শেষে স্টেশনে ফিরে এসে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। জলদাপাড়ায় খাওয়া দাওয়া কোথা থেকে করবেন? এখানে খাবার দোকানের সংখ্যা খুবই সীমিত হওয়ার কারণে আপনারা চেষ্টা করুন যেই হোটেল বা রিসোর্টে থাকবেন সেইখান থেকেই লাঞ্চ বা ডিনার করে নেবার। ট্রিপটা করতে খরচা কত পড়বে? আমি ধরছি আপনারা 4 জনেই ট্রিপটা প্ল্যান করছেন, আর কস্ট ব্রেকআপটা সেইভাবেই দিলাম। 4 জনে জলদাপাড়া 2 রাত 3 দিনের এই ট্রিপটায় জনপ্রতি খরচা পড়বে 9500 টাকা করে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, কিপ হপিং এন্ড কিপ এক্সপ্লোরিং।